বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বনলতা যখন বাপের বাড়িতে ফিরে গেল, তার মনের ভেতর তখন প্রতিশোধের দাবানল ঝলছে। সে ভাবতেও পারেনি যে সাধারণ এক গ্রাম্য মেয়ে লাজুর জন্য তাকে এভাবে অপমানিত হয়ে অনুভবের বাড়ি ছাড়তে হবে। বনলতা জানত অনুভবকে ফেরানো এখন অসম্ভব, তাই সে ঠিক করল লাজুর ডাক্তার হওয়ার স্বপ্নকেই সে ধূলিসাৎ করে দেবে। সে তার পুরনো বন্ধু এবং প্রভাবশালী কিছু লোকের সাথে যোগাযোগ শুরু করল, যাতে কলেজের ভেতরেই লাজুকে কোনো বড় বিপদে ফেলা যায়। এদিকে অনুভবের বাড়িতে এক নতুন ভোরের সূচনা হয়েছে। অনুভবের মা, যিনি এতদিন লাজুকে দুচোখে দেখতে পারতেন না, তিনি এখন নিজেই লাজুর সব দায়িত্ব নিয়েছেন। তিনি অনুভবকে ডেকে বললেন, অনুভব, লাজুকে শুধু কলেজে ভর্তি করে দিলে হবে না, ওর নিরাপত্তার দায়িত্বও তো আমাদের। সুদেব বেচারা সরল মানুষ, ওকে বারবার ভুল বোঝানো সহজ, কিন্তু লাজুকে আমাদের এই বাড়ির সম্মান হিসেবে রক্ষা করতে হবে। অনুভব মায়ের এই পরিবর্তন দেখে অবাক হলেও মনে মনে খুব শান্তি পেল। সে জানত মা পাশে থাকলে লাজুর লড়াইটা অনেক সহজ হয়ে যাবে। কলেজে তখন লাজুর দ্বিতীয় সপ্তাহ চলছে। লাজু এখন আর সেই আগের মতো ভীতু নেই। প্রতিদিন পড়াশোনার চাপে সে নিজেকে ডুবিয়ে রাখে, কিন্তু একদিন হঠাৎ অ্যানাটমি ল্যাবে কাজ করার সময় লাজু লক্ষ্য করল তার সাথে থাকা অন্য ছাত্রছাত্রীরা তাকে দেখে কানাঘুষো করছে। হঠাৎ এক সিনিয়রের গলার আওয়াজ শোনা গেল, শুনলাম তোকে নাকি এক বড়লোক বাবু স্পন্সর করছে। গ্রামের স্বামীর মায়া কাটিয়ে এখানে এসে বেশ আয়েসেই আছিস দেখছি। লাজু থমকে দাঁড়াল, তার দু চোখ ফেটে জল আসতে চাইল, কিন্তু সে নিজেকে সামলে নিল। সে শান্ত গলায় বলল, কে আমায় সাহায্য করছে সেটা বড় কথা নয়, বড় কথা হলো আমি আমার যোগ্যতায় এখানে এসেছি, আর যে সম্মানের কথা বলছেন সেটা কাজ দিয়ে প্রমাণ করব। কিন্তু অপমান সেখানেই থামল না। কলেজের নোটিশ বোর্ডে কে বা কারা লাজু আর অনুভবের কিছু বিকৃত ছবি লাগিয়ে দিয়েছে। পুরো কলেজে ছি পড়ে গেল। লাজি যখন এটা দেখল, তার মনে হলো মাটি ফাঁক হয়ে গেলেই সে সেখানে ঢুকে পড়ত। সে বুঝতে পারল এটা বনলতারই কাজ। ঠিক সেই মুহূর্তে কলেজে এসে উপস্থিত হল অনুভব। সে অফিসের কাজে কাছেই এসেছিল, কিন্তু লাজুর এই অপমানের খবর শুনে সে আর স্থির থাকতে পারেনি। অনুভব সোজা প্রিন্সিপালের ঘরে গিয়ে প্রমাণ দিল যে ছবিগুলো এডিট করা। সে কলেজের অডিটোরিয়ামে সব ছাত্রছাত্রীর সামনে দাঁড়িয়ে ঘোষণা করল, লাজু আমার কোনো রক্ষিতা নয়, সে এই সমাজের এক যোদ্ধার নাম। যারা নোংরামে করে ওর জয়যাত্রাকে থামাতে চাইছেন তারা আসলে নিজেদের নীচতাই প্রকাশ করছেন। অনুভবের এই বলিষ্ঠ প্রতিবাদে সিনিয়ররা মাথা নিচু করে ফেলল। লাজু সেদিন প্রথম অনুভবকে এক অন্য নজরে দেখল, এক ত্রাতার নজরে। অন্যদিকে গ্রামে সুদেবের অবস্থা দিন দিন শোচনীয় হচ্ছে। বনলতা নিজে না এলেও তার লোক পাঠিয়ে সুদেবকে খবর দিচ্ছে যে লাজু নাকি কলকাতায় অনুভবের সাথে সংসার শুরু করেছে। সুদেব দোকানে বসে থাকে, কিন্তু তার মন পড়ে থাকে শহরে। সে ঠিক করল সে নিজেই একদিন না বলে কলেজে যাবে এবং সত্যিটা দেখবে। একদিন বৃষ্টির বিকেলে সুদেব বিনা নোটিসে কলেজের গেটে এসে দাঁড়াল। সে দেখল লাজু একদল ছেলেমেয়ের সাথে কথা বলতে বলতে বেরোচ্ছে। লাজুর পরনে আধুনিক পোশাক নয়, সেই সাদা অ্যাপ্রন। সুদেব দেখল লাজুকে সবাই ডাক্তার দিদি বলে ডাকছে। দূর থেকে অনুভবকে আসতে দেখে সুদেব লাঠি সোঁঠা নিয়ে তেড়ে যেতে চাইল, কিন্তু তখনই সে এক অদ্ভুত দৃশ্য দেখল। অনুভব লাজুর থেকে বেশ কিছুটা দূরত্ব বজায় রেখে কথা বলছে। অনুভব লাজুকে একটা বই দিয়ে বলছে, এটা তোমার লাইব্রেরিতে দরকার ছিল। বাড়িতে মা তোমার জন্য পায়েস পাঠিয়েছেন, সুদেবকে দিও। সুদেব থমকে গেল। সে বুঝতে পারল তার সন্দেহ তাকে অন্ধ করে দিয়েছিল। অনুভব আসলে লাজুকে নয়, লাজুর ভেতরকার প্রতিভাকে ভালোবাসে। আর লাজু এখনও সেই আগের মতোই সুদেবের প্রতি অনুভূত। সুদেব আড়াল থেকে বেরিয়ে এসে লাজুর সামনে দাঁড়াল। লাজু তার স্বামীকে দেখে অবাক হয়ে গেল। সুদেব কেঁদে ফেলে বলল, আমায় মেরে ফেল লাজু, আমি আবার পাপ করেছি তোমাকে সন্দেহ করে, কিন্তু আজ নিজের চোখে দেখলাম তুমি সত্যি দেবী। লাজু সুদেবের হাত ধরে বলল, তুমি কেন বারবার অন্যের কথায় ভুলে যাও? আমি তোমার সেই লাজুই আছি, শুধু তফাৎ এটাই যে আমি এখন নিজের পায়ে দাঁড়িয়ে তোমার সম্মান বাড়াতে চাই। অনুভব হাসি মুখে সুদেবের কাঁধে হাত রেখে বলল, সুদেব ভাই, লাজু আমাদের সবার গর্ব। ওকে নিজের আঁকড়ে ধরে রেখো, কিন্তু ওর ডানা কেটো না। গল্পের চূড়ান্ত মোড়ে যখন বনলতা দেখল তার কোনো চালই কাজ করছে না, সে শেষবারের মতো এক ভয়ঙ্কর পরিকল্পনা করল। সে লাজুর হোস্টেলের কাছে কিছু ভাড়েটে গুন্ডা পাঠালো, যাতে লাজুকে অপহরণ করা যায়। সেই রাতে লাজু যখন লাইব্রেরি থেকে ফিরছিল, অন্ধকার গলিতে কিছু লোক তার পথ আটকাল। লাজু ভয়ে চিৎকার করতে চাইলেও পারল না, কিন্তু অদ্ভুতভাবে সেই সময় সেখানে হাজির হল অনুভবের মা। তিনি নিজের গাড়ি নিয়ে ওদিক দিয়েই ফিরছিলেন।
তিনি নিজের হাতে গাড়ি চালিয়ে গুন্ডাদের দিকে তেড়ে গেলেন এবং পুলিশকে ফোন করলেন। পুলিশের হাতে ধরা পড়ল বনলতার লোকগুলো। তারা বনলতার নাম কবুল করল। এবার আর কোনো ক্ষমা নয়। অনুভব নিজের হাতে বনলতার বিরুদ্ধে মামলা করল। বনলতার সাজা হল, আর লাজু সব বাধা পেরিয়ে তার প্রথম বর্ষের পরীক্ষায় টপার হল। আজ লাজুর গ্রামে উৎসব। অনুভবের মা আর বাবা নিজেই গ্রামে এসেছেন লাজুকে সংবর্ধনা দিতে। সুদেবের মুদি দোকান এখন বড় হয়েছে। সে এখন গর্ব করে বলে, আমার বউ ডাক্তার। আর অনুভব আজও লাজুর পাশে দাঁড়িয়ে থাকে এক নিস্তব্ধ ছায়ার মতো। সে জানে লাজু এখন তার থেকেও বড় উচ্চতায় পৌঁছে গেছে। গল্পের শেষে দেখা যায় লাজু তার প্রথম স্টেথোস্কোপটা নিয়ে অনুভবের পায়ের ধুলো নিল। অনুভব তাকে তুলে ধরে বলল, এই সম্মান তোমার একার লড়াইয়ের ফল লাজু। আমি তো শুধু একটা উপলক্ষ মাত্র। লাজু হাসল। সেই হাসিতে ছিল প্রাপ্তি আর কৃতজ্ঞতার এক অপূর্ব সংমিশ্রণ। লাজু প্রথম বর্ষের পরীক্ষায় টপার হওয়ার পর তার আত্মবিশ্বাস এখন পাহাড় সমান। কিন্তু সে জানে এই সাফল্য কেবল তার একার নয়, এর পেছনে অনুভবের ত্যাগ আর অনুভবের মায়ের অর্থাৎ স্ত্রীর আশীর্বাদ মিশে আছে। লাজু এখন আর সেই সাধারণ গ্রাম্য বধূ নয় যে অপমানে কুঁকড়ে যেত। এখন তার দুচোখে আগামীর স্বপ্ন। সে ডাক্তার হয়ে তার গ্রামের সেই সব অসহায় মানুষের পাশে দাঁড়াবে যারা অর্থের অভাবে বিনা চিকিৎসায় মারা যায়। এদিকে বনলত জেল থেকে জামিনে মুক্তি পাওয়ার পর নিজেকে পুরোপুরি বদলে ফেলার অভিনয় শুরু করেছে। সে বুঝতে পেরেছে সামনাসামনি লড়াই করে অনুভব বা লাজুকে হারানো সম্ভব নয়। তাই সে এবার ধরল তলে তলে এক ভয়ঙ্কর পথ। বনলতা জানত সুদেব মানুষটা খুব আবেগী। সে এবার সুদেবের ছোট ভাই বা পরিবারের কোনো দূর সম্পর্কের আত্মীয় সেজে গ্রামে নতুন করে জাল বিছাতে শুরু করল। গ্রামের মোড়ে মোড়ে এখন লাজুর জয় জয়কার। কিন্তু এরই মাঝে একদিন খবর এলো লাজুর গ্রামে এক অজানা জ্বর ছড়িয়ে পড়েছে। একের পর এক মানুষ অসুস্থ হয়ে পড়ছে। গ্রামের হাতুড়ে ডাক্তাররা কিছুই বুঝে উঠতে পারছে না। খবরটা কলকাতায় লাজুর কানে পৌঁছতেই সে আর স্থির থাকতে পারল না। তার মেডিকেল কলেজের সিনিয়রেরা বারণ করা সত্ত্বেও লাজু অনুভবকে ফোন করে বলল, অনুভববাবু, আমার গ্রামে মানুষ মরছে, আমি হাত পা গুটিয়ে বসে থাকতে পারবো না, আমায় সেখানে যেতেই হবে। অনুভব প্রথমে দুশ্চিন্তা করলেও লাজুর জেদের কাছে হার মানল। সে তার মায়ের সাথে কথা বলে এক বিশাল মেডিকেল টিমের ব্যবস্থা করল। লাজু, অনুভব আর একদল ডাক্তার নিয়ে গ্রামে পৌঁছল। গ্রামে গিয়ে লাজু দেখল পরিস্থিতি ভয়াবহ। সুদেব নিজেও জ্বরে আক্রান্ত হয়ে শয্যাশায়ী। লাজু নিজের ব্যক্তিগত দুঃখ ভুলে দিন রাত এক করে মানুষের সেবা করতে শুরু করল। গ্রামবাসী যারা একদিন লাজুকে কটু কথা বলেছিল, তারা আজ লাজুর চোখের জল আর সেবা দেখে নিজেদের ভুল বুঝতে পারল। ঠিক এই সময় বনলতা এক চরম ষড়যন্ত্র করল। সে গ্রামের জলের ট্যাঙ্কে বিষাক্ত কিছু রাসায়নিক মিশিয়ে দেওয়ার পরিকল্পনা করল, যাতে দায়টা লাজুর ওপর পড়ে। সে রটিয়ে দিল যে লাজু ডাক্তার হওয়ার নাম করে গ্রামে এসে ভুল ওষুধ দিচ্ছে, যার ফলে মানুষ আরও বেশি অসুস্থ হচ্ছে। গ্রামের কিছু সহজ সরল মানুষ বনলতার ভাড়াটে লোকের উস্কানিতে লাজুর ক্লিনিকের সামনে বিক্ষোভ শুরু করল। লাজু যখন সুদেবকে স্যালাইন দিচ্ছিল, তখন বাইরে থেকে চিৎকার শোনা গেল, লাজু খুনি, লাজুর ভুল চিকিৎসায় আমাদের সর্বনাশ হচ্ছে। লাজু হতভম্ব হয়ে বাইরে বেরিয়ে এলো। সে দেখল উত্তেজিত জনতা পাথর ছুঁড়ছে। অনুভব ভিড় ঠেলে সামনে এসে দাঁড়াল। সে বুক দিয়ে লাজুকে আগলে রাখল। একটি পাথর অনুভবের কপালে লেগে রক্ত ঝরতে শুরু করল। লাজু চিৎকার করে উঠল, আপনারা কি পাগল হয়ে গেছেন? অনুভববাবু আপনাদের জন্য কি না করছেন? ঠিক তখনই অনুভবের মা সেখানে পুলিশের একটি বড় দল নিয়ে হাজির হলেন। তিনি বনলতার সেই ভাড়াটে লোকটিকে হাতে নাতে ধরে ফেলেছেন, যে জলের ট্যাঙ্কে বিষ মেশাতে গিয়েছিল। পুলিশের জেরার মুখে লোকটি স্বীকার করল যে বনলতাই তাকে এই কাজের জন্য টাকা দিয়েছে। গ্রামের মানুষের সামনে বনলতার আসল চেহারা আবারও বেরিয়ে এলো। জনতা এবার বনলতার ডেরার দিকে তেড়ে গেল। বনলতা পালাতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ল। এবার আর কোনো জামিন নয়, তার ঠাঁই হল অন্ধকার কুঠুরিতে। এই ঘটনার পর সুদেব সুস্থ হয়ে উঠল। সে অনুভবের হাত ধরে বলল, দাদা, আপনি আজ না থাকলে আমার লাজু শেষ হয়ে যেত। আপনি শুধু ওর সম্মান বাঁচাননি, আপনি এই গ্রামের প্রাণ বাঁচিয়েছেন। অনুভব মুচকি হেসে বলল, সুদেব ভাই, লাজুকে আমি শুধু পথ দেখিয়েছি, কিন্তু লড়াইটাও নিজেই লড়েছে।
মাসের শেষে দেখা গেল লাজুর সেই গ্রামে অনুভবের বাবা এক স্থায়ী দাতব্য হাসপাতাল করে দিলেন। হাসপাতালের নাম রাখা হল লাজবন্তী মেমোরিয়াল হেলথ সেন্টার। লাজু এখন ইন্টার্নশিপ করছে, কিন্তু প্রতি সপ্তাহে সে গ্রামে ফিরে আসে গ্রামের মানুষদের দেখতে। একদিন গোধূলিবেলায় হাসপাতালের বারান্দায় অনুভব আর লাজু দাঁড়িয়েছিল। আকাশ জুড়ে সিঁদুরে মেঘ। অনুভব লাজুকে বলল, আজ তোমার স্বপ্ন পূর্ণ হয়েছে লাজু, এখন তুমি একজন সফল ডাক্তার। লাজু আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল, স্বপ্ন তো তখনই পূর্ণ হয়েছে যখন আমি আপনার মতো একজন মানুষের সন্ধান পেয়েছি। বনলতা সরে গেছে ঠিকই, কিন্তু সে আমাকে একটা শিক্ষা দিয়ে গেছে। পৃথিবীতে ঘৃণা যত শক্তিশালীই হোক না কেন, ভালোবাসা আর সেবার শক্তি তার চেয়ে অনেক বেশি। অনুভব লাজুর দিকে তাকিয়ে দেখল, সেই শান্ত লাজুই আজ এক বিশাল মহিরুহে পরিণত হয়েছে। অনুভব পকেট থেকে একটি ছোট সোনার পেন্ডেন্ট বের করে লাজুর হাতে দিল। তাতে খোদাই করা ছিল একটি ছোট স্টেথোস্কোপ আর লাজুর নাম। অনুভব বলল, এটা তোমার আগামী জীবনের নতুন যাত্রার প্রতীক। লাজু সেই উপহারটি বুকে জড়িয়ে ধরল। সুদেব দূর থেকে তাদের দেখছিল। তার মনে আজ কোনো হিংসা বা সন্দেহ নেই, আছে শুধু একরাশ শ্রদ্ধা। সে জানে এই তিনজনের জীবনের গল্প এখন এক সূত্রে গাথা। গল্পের শেষ দৃশ্যে দেখা যায় লাজু তার সাদা অ্যাপ্রন পরে নতুন হাসপাতালে প্রথম রোগী দেখছে। তার চেহারায় এক অলৌকিক জ্যোতি। গ্রামের ছোট ছোট ছেলেমেয়েরা তাকে ঘিরে বলছে, ডাক্তার দিদি, আমরাও বড় হয়ে তোমার মতো হতে চাই। লাজু তাদের জড়িয়ে ধরে হাসল। এই হাসিই ছিল তার জীবনের সব লড়াইয়ের শ্রেষ্ঠ পুরস্কার। অনুভব আর তার মা গাড়ি করে ফিরে যাওয়ার সময় একবার পেছনে ফিরে তাকালেন। তারা দেখলেন লাজু হাত নেড়ে বিদায় জানাচ্ছে। অনুভবের মা বললেন, জানো অনুভব, বনলতাকে হারিয়ে আমরা যা পেয়েছি তা কয়েক কোটি টাকা দিয়েও কেনা সম্ভব ছিল না। আমরা একটা মাটির প্রদীপ পেয়েছি যা অন্ধকার ঘুচিয়ে দেবে। এই গল্পটি এখানে এক সার্থক পরিণতির দিকে পৌঁছল, যেখানে অন্যায়ের পরাজয় আর সত্যের জয় হল এক অনন্য মহিমায়।